স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি ফারনাজ জুই। নজিরবিহীন কম ভোটার উপস্থিতি, ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ সহ নানা বিতর্কের মধ্য দিয়ে 4 বছর অতিক্রম করল বর্তমান নির্বাচন কমিশন। আর এত সব সমালোচনার মুখে এই কমিশনের আর পদে থাকা উচিত নয় বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা। আর নির্বাচন বিষয়ে কমিশনের সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের কল্যাণ হলে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এরপরই সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। কিন্তু প্রথম বছরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার কাজের কোনো অগ্রগতি করতে না পারলেও কুমিল্লা ও রংপুর সিটি ভোটের সাফল্য ইসির ঝুলিতে যুক্ত হয়। কিন্তু বিগত 4 বছরে ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়মের অভিযোগ, দুর্নীতি এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ নানা বিষয়ে বিতর্কের মুখে বর্তমান কমিশন। কমিশনের 67তম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার প্রতিষ্ঠা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং সচিবের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন 4 নির্বাচন কমিশনার। এছাড়া মহামারী করোনার মধ্যে নির্বাচন আয়োজন করে ঢাকা 10 আসনের উপনির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট 5.28% কাস্টিংয়ের গ্লানিও জুটেছে এই কমিশনের। এই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসই করে দেয় নাই। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। আমি মনে করি তারা যে অন্যায় করেছে, তাদের এর প্রেক্ষিতে তাদের আর এই দায়িত্বে থাকা, এই সাংবিধানিক পদে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই। একটা কাজই তারা করতে পারে, তারা সসম্মানে পদত্যাগ করতে পারে, পদত্যাগ করে তারা আমাদেরকে মুক্ত করতে পারে। বছরটা মোটামুটি ভালোই কেটেছিল তাদের। তখন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ছিল। এই যে 1 বছর আছে নির্বাচন কমিশনের, এমন কিছু কাজ করতে পারেন যাতে জাতি মনে করে, আমরা মনে করব, নাগরিকরা মনে করব যে তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেছে। তবে 4 বছরের হিসেব কষে কমিশনের আত্মবিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পেছনের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। প্রায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করি। বর্তমানে নির্বাচন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। এককেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। আমি এই পর্যন্ত 2-3 বার পদত্যাগের অনুরোধ পেয়েছি। এখন কতবার পদত্যাগ করব সেটাও একটা প্রশ্ন। পেছনের সব সমালোচনা উপেক্ষিত হওয়া সম্ভব উল্লেখ করে প্রবাদ বাক্য শোনান এই কমিশনার। বর্তমান নির্বাচন কমিশনের কার্যকালের শেষ বর্ষের প্রারম্ভে দাঁড়িয়ে একজন আশাবাদী মানুষ হিসেবে, যার শেষ ভালো তার সব ভালো, এই প্রবাদ বাক্যটিকে কি আশ্রয় করতে পারি? হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হচ্ছে। অনলাইনে তাদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা অবহেলা অনাদরে থাকবে, তাদের সন্তানরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তা কখনোই হতে দেওয়া হবে না। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। 2000 সাল থেকে প্রায় 40,000 মুক্তিযোদ্ধা মাসে 300 টাকা করে সম্মানী ভাতা পেতেন। বর্তমানে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা পান 12,000 টাকা করে। এখন থেকে তারা ভাতার এ টাকা পাবেন ইলেকট্রনিক পদ্ধতিতে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, সকল মুক্তিযোদ্ধার ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতগুলি ভাগ ভাগ না করে আমি বলেছি, এটা আমার মনে হয় এটা আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো বীর মুক্তিযোদ্ধা অবহেলিত জীবনযাপন করবেন না। আসলে মুক্তিযোদ্ধাদের চরম অবহেলায় দিন কাটাতে হতো।
হয়তো হ্যাঁ কিছু ভালো ছিল যারা তখনকার সেই অবৈধ সরকারের সাথে হাত মিলাতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কষ্টে ছিল। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলে মেয়েরা অবহেলিত হবে, এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। কারণ তাদের অবদানই তো আমাদের আজ স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য। সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মতো যেটা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে সারা দেশে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিএনপি। সোমবার বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতারা খেতাব বাতিল প্রসঙ্গে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। এই ইস্যুতে বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকেও দেখা যায় সতর্ক অবস্থানে। মারুফা রহমানের প্রতিবেদন। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে জড়ো হয় ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। চলে প্রতিবাদ সমাবেশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাদের সীমানা নির্ধারণ করে দেয়। এরপর চলতে থাকে বক্তৃতা। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বর্তমান সরকারের সমালোচনা করেন খেতাব বাতিল ইস্যুতে। এছাড়াও বলেন দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ। এই দলটি যেন তাদের মধ্যে সবসময় নিয়োজিত থাকতে পারে, তার জন্য তাদের চেষ্টা আছে। সমাবেশ শেষে মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। যদিও কিছু দূর গিয়েই ফিরে আসে দলীয় কার্যালয়ের সামনে। পুরো সময় ঘিরেই ছিল পুলিশের কঠোর অবস্থান। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য মতবিনিময় সভা হয় চট্টগ্রামে। সেখানে বক্তব্য রাখেন বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন বিএনপি নির্মোহভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে। রিভোল্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে সত্যিকার ইতিহাস কি হওয়া উচিত সেটাও এই বছরে আমরা আলোচনা পর্যালোচনা বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরবো। বিচার তো জনগণ করবে। সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি থাকবে বিএনপির। সুতরাং ইন অ্যাডভান্স প্রত্যেক মাসের প্রোগ্রাম আসতে থাকবে পার্টির কাছ থেকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুচক্রী মহল বিদেশে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন পর্যায়ের দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1996 সালের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে নেতারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপির একতরফা নির্বাচনের প্রতিবাদে সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও নিজ বাসভবন থেকে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটি নেত্রী আশা করেন। সবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমাবেশের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের জনসংখ্যা প্রায় 1 কোটি। 1 কোটি মানুষের নির্বাচনে একটা ভৌগোলিক এলাকার সংগঠন হল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তাহলে হিসাব করেন 1 কোটির সাথে 5,000 লোক যদি আপনারা ভাগ দেন তাহলে দেখা যায় 1.0 কত পার্সেন্ট পর্যন্ত লোক আপনার এই জায়গায় আছেন। সতর্ক থাকতে হবে এবং সবসময় বিএনপিকে এটা বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা জীবিত থাকতে যত শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করবো। নেত্রীর মানুষ আপনারা সাধারণ মানুষ মহানগরের নেতা কর্মীরা এই ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। প্রতিবাদ সমাবেশে ওবায়দুল কাদের বলেন দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নিজেদের একত্ববাদী তথা স্বেচ্ছাচারী শাসনেই তাদের আস্থা। জনগণ এখন ভালো করেই জানে রাক্ষস যত ছদ্মবেশে আছে কাছে আসুক না কেন তার আসল উদ্দেশ্য ভক্ষণ করা। দলের সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।
তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন 6 নদীর পানি বন্টন চুক্তির বিষয় শীঘ্রই আলোর মুখ দেখবে এমন প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, সীমান্ত হত্যা সহ বাংলাদেশ ভারত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থা ও বিশ্বাসের বলেও মন্তব্য করেন তিনি। We will do our best to share water with Bangladesh, and as you've seen, we've had the joint technical level meeting very recently. We're looking at another 6 rivers where data harmonization has progressed very fast, so both sides feel that the data, our data and your data measurement of water seems to be broadly on the same line. So once that is finally harmonized, we can come close to an interim water sharing arrangement for the other 6 rivers. Essentially, we are very keen to show progress on as সৌদি আরবে কোনো বাংলাদেশিকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবারের মতো একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার আদালতের রায়ে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সৌদি গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড এবং গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদের শ্রম কল্যাণ উইং এর বরাতে গণমাধ্যম এ খবর জানিয়েছে। খুলনার পাইকগাছার বাসিন্দা আবিরন বেগম স্থানীয় এক দালালের সহযোগিতায় ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 2017 সালে সৌদি আরবে যান গৃহকর্মী হিসেবে কাজ করতে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি মামলার রায় ঘোষণার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিকে বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার বিএমইটি ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ। মন্ত্রী জানান, করোনার মধ্যে 4 লাখ কর্মী দেশে ফিরে এসেছে। এ সময় প্রবাসী কল্যাণ সচিব বলেন, ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণের জন্য সমন্বিত ডাটাবেজের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে। রেমিমেস ডাটাবেজ এখন এই চাহিদা পূরণে সহযোগিতা করবে। I think God has been kind that at the initial stage in early April, I was told by our ambassador in Saudi Arabia that about 1 million people will be coming back. This was the estimation over there. I think till now probably 400,000 have come back. আমাদের রিটার্নি মাইগ্রেন্টস বিশেষ করে যারা আসছেন তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করার জন্য আমাদের ডেটা দরকার, কম্প্রিহেন্সিভ ডেটা দরকার। এই নতুন সফটওয়্যার এই ডেটাটা আমাদেরকে দেবে, যাদেরকে তাদেরকে আমরা আর্থসামাজিক বিভিন্ন পুনর্বাসন প্রকল্পের জন্য তাদের এই ডেটাটা ব্যবহার করতে পারি। 22 ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। তবে উৎপাদন ও চাহিদার বিবেচনায় এই লটে কমপক্ষে 20 লাখ ডোজ আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ নাগাদ কোভ্যাক্স থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানিং এ পরিবর্তন এনে 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনে মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা 9.5 লাখ ছাড়িয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন তালিকাও ছাড়িয়েছে 17 লাখ। ভ্যাকসিন নিতে আগ্রহীদের বাড়তি চাপ সামলাতে এরই মধ্যে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। দেশের বৃহৎ টিকা কেন্দ্রগুলোর সিংহভাগেরই বরাদ্দকৃত টিকা শেষের পথে। এমন বাস্তবতায় বেক্সিমকো জানালো 22 ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান, তবে তা 50 লাখের কম। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। এক্সাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। বিশ্বের অন্তত 20% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোট কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। কোভ্যাক্সের এটা বলেছে যে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আসবে 50 লাখ। তো কাজে ওখান থেকেও যদি পেয়ে যায়, আমাদের কিন্তু
খুব একটা সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করছি না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। 4 সপ্তাহের বদলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পর। সবকিছু মিলে আমরা দেখেছি যে 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এরই মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ সুরক্ষা ওয়েবের মাধ্যমে জানানো হবে। তখন সুরক্ষা অ্যাপে আমরা এই 8 সপ্তাহের বিষয়টাকে গ্যাপটাকে যদি সেট করে দেই, রিমাইন্ডার এসএমএসটা সবার কাছে ওই তারিখ অনুযায়ী যাবে, তাতে করে সবাই জানতে পারবে সেকেন্ড ডোজ কবে। ন্যূনতম 40 বছর বয়সী বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করতে নিবন্ধনে আপাতত কোনো শিথিলতা আনা হচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছে 8,285 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন 446 জন এবং মোট শনাক্ত হয়েছেন 5,41,038 জন। নতুন সুস্থ হয়েছেন 641 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,88,870 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 3.15%। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আর খবর নিয়ে ফিরছি একটু পর। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনায় বিশাল ধাক্কা লেগেছে দেশের এভিয়েশন খাতে। বছর শেষে দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো সেই ধাক্কা অনেকটা সামলে উঠতে পারলেও মুখ থুবড়ে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গেল 9 মাসে প্রতিষ্ঠানটি লোকসান গোনাচ্ছে 3,000 কোটি টাকারও বেশি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি বিমানের কার্গো পরিবহন। করোনায় এভিয়েশন খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 8 মার্চ 2020 বাংলাদেশে প্রথম কোভিড-19 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল বিদেশ ফেরত এক বাংলাদেশির দেহে। 24 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের আকাশপথ। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং 16 জুন থেকে ফের আন্তর্জাতিক রুটে একে একে ফ্লাইট চালু করে বাংলাদেশ। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও বিশাল ক্ষতি থেকে বাঁচতে পারেনি বাংলাদেশের এভিয়েশন খাত। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভিযোগ, সংস্থাটি চার্টার্ড কিংবা স্পেশাল ফ্লাইট পরিচালনার একচেটিয়া সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তাদের ম্যানেজমেন্ট ঘাটতি আছে, প্রফেশনালিজমের কিছুটা ঘাটতি আছে। প্রাইভেট এয়ারলাইন্স গুলোকে যেমন নিজেদের তাদের আয়ের উৎস না করলে তারা তাদের বেতন পাবে না, বা তাদের যে ধরনের আছে অব্লিগেশন আছে স্টাফদের, তারা 10 বার চিন্তা করবে যে না একটা লস মেকিং রুটে তারা যাবে কি যাবে না। বাট বিমানের এখানে সেই জায়গাটাতে একটু ডেফিনেটলি ঘাটতি আছে। তাদের পাইলটদের 1 পয়সা বেতন কমে নাই, লাইক সরকারি কর্মকর্তা, সিভিল সেক্টরে যারা, তাদের কিন্তু কমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, মার্চ থেকে জুন প্রথম 4 মাসেই রাষ্ট্রীয় সংস্থাটিকে অপারেটিং লস গুনতে হয়েছে 1,700 কোটি টাকা। এরপর জুলাই থেকে গেল নভেম্বর 5 মাসে বিমানের অপারেটিং লস হয়েছে আরও 1,600 কোটি টাকা। সব মিলিয়ে 9 মাসে লোকসানের খাতায় 3,300 কোটি টাকার হিসাব লিখেছে বাংলাদেশ বিমান। করোনার ধাক্কায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। বিমান চলাচল না করলেও গ্রাউন্ডে ফেলে রেখে রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হচ্ছে এই উড়োজাহাজগুলোর। বিমানের হিসাব বলছে, আয় হোক আর না হোক প্রতি মাসে তাদের নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। কোভিডের কারণে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের এয়ারলাইন্স, যত বড় এয়ারলাইন্স তত বেশি ক্ষতি। আমাদের টার্গেট ছিল যে 2019-20 আমরা মিনিমাম 2,000 কোটি টাকার একটা টার্গেট ছিল বিমানকে নিয়ে, কিন্তু কোভিডের সংক্রমণের কারণে আমরা সেই লক্ষ্যে এত পৌঁছতে পারিনি। করোনার মধ্যেও বিমান বহরে যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক উড়োজাহাজ। তবে সেই নতুন ডানায় ভর করে বিমান কি পারবে লাভজনকভাবে উঠতে? লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর কদমতলী ও মুগদায় পৃথক 2 হত্যা মামলায় 14 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা ওয়ারি বিভাগ। মুগদায় কিশোর হত্যায় গ্রেপ্তার 7 জনের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার মাহবুব আলম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাংয়ে জড়িত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। তদন্তের অগ্রগতি সন্তোষজনক এবং সবাই প্রায় আইন আমলে আসবে বলে আমরা ধারণা করছি। এর মধ্যে তদন্তের বাইরে যারা আছে, এফআইআর নামের বাইরে, এর ভিতরে আমরা একজনকে গ্রেপ্তার করেছি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে। আরও কয়েকজন গ্রেপ্তারের বাইরে আছে, তাদেরকে আমরা অতি শীঘ্র গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে আসবো। অন্যদিকে চট্টগ্রামে কিশোর গ্যাং চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 11 ফেব্রুয়ারি অস্ত্র ঠেকিয়ে সাবেক এক ব্যাংকারকে অপহরণ করে তারা। 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারকে ফোন করে অপহরণকারীরা। টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকা দিয়ে মুক্তি পায় ওই ব্যাংকার। এ ঘটনায় চাঁদগাঁও থানায় অভিযোগ করলে সোমবার সকালে কিশোর গ্যাং চক্রের 10 সদস্যকে গ্রেফতার করা হয়। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার চর্চা আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। তিনি বলেন, কেবল ভাষার মাসে নয়, সর্বস্তরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলা ভাষার চর্চা রাখতে হবে বছর জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে বিশ্ব দরবারে গৌরবের আসনে আজ বাংলাদেশ। কিন্তু এখনও সর্বস্তরে বাংলা ভাষার চর্চা যথেষ্ট নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মত আর্থিক খাত সংশ্লিষ্টদের। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ব্যাংকগুলোর নামকরণে বাংলা শব্দের প্রাধান্য দিয়েছিলেন। ফলে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, পূবালী এমন অনেক নামে দেশে ব্যাংক চালু হতে থাকে। যদিও পরে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে বিদেশি শব্দে ব্যাংকের নামকরণ করতে দেখা যায়। সময়ের সাথে আধুনিক ব্যাংকিং পণ্য চালুর মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোতে বাড়ে ইংরেজির আধিপত্য। একটা ভারসাম্যপূর্ণ আমাদের আচরণ করতে হবে। এই বিশ্বায়নের যুগে আমাদের ইংরেজি অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে দেখতে হবে, কারণ এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা আমরা সবার সাথে যোগাযোগের মাধ্যম। কিন্তু আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যের দৈনন্দিন যে কাজকর্ম, সেখানে আমরা বাংলা করব, এটি আশা করি। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন প্রকাশে নিয়মিত বাংলার চর্চা করলেও এখনও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সভা সেমিনারে বহুল ব্যবহার হচ্ছে ইংরেজি। তাই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহার নিশ্চিত করার তাগিদ সাবেক এই গভর্নরের। পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে তো খুবই বাংলায় চর্চা হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রাইভেট ব্যাংকে ইংরেজি বেশি চর্চা হয়। যেখানে জনস্বার্থ জড়িত, যেখানে জনগণের সাথে তোমার লেনদেন করতে হয়, সেখানে বাংলা চর্চা তাদেরও করা উচিত। আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে ব্যাংকগুলোতে গ্রাহক বাড়াতে বাংলা ভাষার চর্চা বড় অবদান রাখতে পারে বলে মত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সোমবার সকালে শ্যামবাজার থেকে অভিযান শুরু হয়। ফরাশগঞ্জ এলাকায় 6তলা ভবনের অবৈধ অংশ ভাঙার কাজের সময় ভাড়াটিয়াদের সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ড হয়। অভিযানে দুপুর পর্যন্ত অন্তত 30টি টিনের তৈরি স্থাপনা ভাঙা হয়। এতে নেতৃত্ব দেয় বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ সময় ঢাকা নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন। আমরা পুরো এলাকাটাই সার্ভে করেছি, দেখেছি আমাদের সীমানা বেলা মোটামুটি সব জায়গায় ঠিক আছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়েছে। ফলে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে যে প্রথমে এই জায়গাটা আমরা চিহ্নিত করেছি, সেই অনুযায়ী আমরা উচ্ছেদ করছি। আমাদের প্রায় 10,000-এর বেশি সীমানা পিলার বসবে এবং সবগুলো 4টা লটে 4 জন কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। তাদের কাজে কম বেশি ভুল ত্রুটি হতেই পারে, সেটা দেখার জন্য তো আমরা রয়েছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
চালের দাম নিয়ন্ত্রণে ও সংকট মোকাবেলায় সামনের দিনগুলোর জন্য অন্তত 10 লাখ টন চাল মজুত রাখা প্রয়োজন। পাশাপাশি আমদানির ক্ষেত্রেও সরকারি উদ্যোগ বাড়াতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার 2020-21 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা বিষয়ে এক ভার্চুয়াল প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে ব্যাংক খাতে খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে গণবিক্ষোভ দমনে প্রধান শহরের সড়কে সাঁঝোয়া যান নিয়ে টহল দিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তবুও সেনা শাসনের বিরুদ্ধে বাড়ছে আন্দোলনের মাত্রা। বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী ছুটছে গুলি, অব্যাহত রয়েছে ধরপাকড়ও। এই অবস্থায় দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের গণবিক্ষোভ দমনে ক্রমে আরও কঠোর হচ্ছে দেশটির সেনাবাহিনী। রোববার থেকেই ইয়াঙ্গুন, মিতকিনা রাখাইন রাজ্যের রাস্তায় সাঁজোয়া যান নিয়ে সেনাদের মহড়া দিতে দেখা যায়। জারি করা হচ্ছে জান্তা সরকারের নানান নিয়মকানুন। যোগাযোগ বন্ধে বারবার বিচ্ছিন্ন করা হচ্ছে ইন্টারনেট সংযোগ। সেনা বিরোধীদের গ্রেপ্তারে রাত্রিবেলায় অভিযান পরিচালনা করছে সেনারা। এমন অবস্থাতেও গণতন্ত্রের দাবি নিয়ে জোরালো হচ্ছে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ। এ নিয়ে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে রাজপথ দখলে রেখেছে বিক্ষোভকারীরা। তবে টানা কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। অব্যাহত রয়েছে ধরপাকড় আর দমন নিপীড়ন। গণতন্ত্র ফিরে পেতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাচ্ছেন আন্দোলনকারীরা। আর সেনা অভ্যুত্থানের পর সাঁজোয়া যান নিয়ে রাস্তায় নামানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে মিয়ানমারে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। আর সূচিকে সোমবার আদালতে হাজির করার কথা থাকলেও আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। মাসুদ রানা, নিউজ 24। আর এর মধ্য দিয়ে শেষ করছে নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।